আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? ওয়েলকাম টু হালগেনস্টাইন নার্সিং প্রিপারেশন। আরেকটি অধ্যায়ের সূচনায়। আরেকটা অধ্যায় বলতে আমরা যেই অধ্যায়টা পড়তেছি 3 নম্বর অধ্যায়। ফার্স্ট ক্লাসে আমরা বেসিকটা পড়ছি, সেকেন্ড ক্লাসে আমরা বাকিটুকু পড়ছি এবং বইয়ের যে এমসিকিউ ছিল সেগুলো পড়ছি। এখন আমরা দেখব এই অধ্যায় থেকে নার্সিং অ্যাডমিশন টেস্টে কী ধরনের কোশ্চিন আসে বা এসেছে যেগুলো, সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। তো আসো শুরু করা যাক নার্সিং অ্যাডমিশন টেস্ট 2025-26। তাহলে প্রথমে আমরা যেই কোশ্চিনটা দেখব, প্রথমে বলছিলাম না ক্লাস যখন হয় তখন বলছিলাম না যে এই যে তোমাদের পিরিয়ডিক টেবিল পড়াইতেছি এত সুন্দরভাবে, তো এই পড়ানোর ক্ষেত্রে আমার হইতেছে উপকারিতাটা কি, আর তুমি যে পড়তেছো তোমার উপকারিতাটা বা কি। তো এই জিনিসটা হইতেছে এই ধরনের কোশ্চিনগুলো আসে, কোনটা হালকা মৌল, কোনটা ভারী মৌল, কোনটার পারমাণবিক সংখ্যা বেশি, কোনটার পারমাণবিক সংখ্যা কম, কোনটার আয়নিক শক্তি বেশি, কোনটার ইলেকট্রন আসক্তি বেশি, এই ধরনের কোশ্চিনগুলো এগুলো এসে থাকে। তাহলে দেখো, সবচেয়ে ভারী মৌলিক গ্যাস কোনটি, সবচেয়ে ভারী মৌলিক গ্যাস কোনটি, এটা আমরা কিভাবে নির্ণয় করব? এটা নির্ণয় করার জন্য আমাকে যেটা জানতে হবে সেটা হইতেছে, কি জানতে হবে ভাইয়া বলো তো? আমার এগুলোর ভর সম্পর্কে আইডিয়া থাকতে হবে। যার পারমাণবিক ভর বেশি, যার কি বললাম, যার পারমাণবিক ভর বেশি সেটি ভারী। যার পারমাণবিক ভর কি হবে? বেশি। ভর বেশি মানে এটা ভারী মৌল হবে। কেমন? এখন কথা হইতেছে রেডন, আর্গন, জেনন, নিয়ন। দেখো একটু খেয়াল করো, এই তিনটা মৌলই কিন্তু পর্যায় সারণীর 18 নম্বর গ্রুপে অবস্থিত নিষ্ক্রিয় মৌল। পর্যায় সারণীর 18 নম্বর গ্রুপে অবস্থিত নিষ্ক্রিয় মৌল। তাহলে আমরা পড়ছিলাম না পর্যায় সারণীর 18 নম্বর গ্রুপে কি কি মৌল আছে? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, অর্গানিসন। আবার বলতেছি, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, অর্গানিসন। তো এই যে মৌলগুলো আছে, আচ্ছা আসো একটু লিখি। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, অর্গানিসন, তাই না? এখন দেখো, এই হিলিয়ামের যে ভর সেটা হইতেছে 2, 4। 2, 4 মানে এটা হইতেছে পারমাণবিক সংখ্যা, এটা পারমাণবিক ভর। নিয়ন 10, 20, আর্গন 20, 40, ধরো ক্রিপ্টন 36। তো এইভাবে দেখা যাচ্ছে যে পর্যায়ক্রমে বাড়তে থাকতেছে। তো আমি যদি পরেরগুলো নাও জানি, জানার দরকার নাই, তাও কি আমি কি অ্যান্সার পারবো না? অবশ্যই পারবো। কিভাবে? দেখো, যত নিচে যাবে শুধু ক্রমটা মনে রাখবা, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, অর্গানিসন। সবচেয়ে নিচে যেটা থাকবে অপশনের ভিতর সেটা অ্যান্সার, সেটাই ভারী। যদি হালকা মৌল বলতো, সবচেয়ে উপরে যেটা থাকবে সেটা অ্যান্সার, সেটাই সবচেয়ে হালকা। কেমন? ওকে, তাহলে এখানে দেখতেছি রেডন, তারপর আছে আর্গন। আর্গন আছে যেটা উপরের দিকে, জেনন আছে যেটা দেখতেছি আছে এখানে, নিয়ন আছে এটা উপরের দিকে আছে, এবং যেটা রেডন বললাম সেটা আছে এটা এখানে। তাহলে এখানে দেখতে পাচ্ছি রেডন যে অপশনটা আছে সেটা সবচেয়ে নিচে, সেটা সবচেয়ে নিচে, কারণ হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, তারপরে না জেনন, তারপরে না রেডন। ঠিক আছে? তাহলে এই তো রেডনে যখন চলে গেল, তার মানে সবচেয়ে বেশি পারমাণবিক সংখ্যা বিশিষ্ট এবং সবচেয়ে বেশি ভর সংখ্যা বিশিষ্ট, অর্থাৎ এই মৌলটি সবচেয়ে ভারী। ওকে, এই কোশ্চিনটা আসছে নার্সিং অ্যাডমিশন টেস্ট 2023-24। ওকে, তারপরের কোশ্চিন আসো। এর অ্যান্সার হইতেছে রেডন। কোনটি বৃদ্ধি পেলে নিউক্লিয়াসের ধনাত্মক আধান বৃদ্ধি পাবে? কোনটি বৃদ্ধি পেলে নিউক্লিয়াসের ধনাত্মক আধান বৃদ্ধি পাবে? এটা হইতেছে পারমাণবিক সংখ্যা। এটা কি হবে ভাইয়া? পারমাণবিক সংখ্যা। কারণ কি? কারণ হইতেছে যখন পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পাবে তখন নিউক্লিয়াসের মধ্যে প্রোটন সংখ্যা বাড়বে, কারণ প্রোটন সংখ্যাই তো পারমাণবিক সংখ্যা। নিউক্লিয়াসে প্রোটন সংখ্যাই তো ভাইয়া পারমাণবিক সংখ্যা। যখন পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পাবে তখন তোমার কি হবে? প্রোটন সংখ্যা বৃদ্ধি পাবে। আর যখন প্রোটন সংখ্যা বৃদ্ধি পাবে তখন আমাদের নিউক্লিয়াসে ধনাত্মক আধানের চার্জ বৃদ্ধি পাবে, কারণ একটা পরমাণুর মধ্যে শুধুমাত্র অনলি ওয়ান যেটা হইতেছে প্রোটন, সেটাই ধনাত্মক চার্জ বিশিষ্ট, আর কোনো ধনাত্মক চার্জ নাই। নিউট্রন দেখো, তার কোনো চার্জই নাই। তুমি ইলেকট্রন দেখো, নেগেটিভ চার্জ বিশিষ্ট। তাহলে 1.6 × 10⁻⁻19 কুলম প্লাস 1.6 × 10⁻⁻19 কুলম, এটা হইতেছে প্রোটনের চার্জ। আর যদি ইলেকট্রনের চার্জের কথা বলো তাহলে -1.6 × 10⁻⁻19 কুলম। তাহলে আমরা যত কি করব, পারমাণবিক সংখ্যা বাড়াবো তত ধনাত্মক চার্জের পরিমাণ বেশি হবে। আচ্ছা বলো তো, সোডিয়ামের পারমাণবিক, সোডিয়ামের হইতেছে ধনাত্মক চার্জ বেশি না ম্যাগনেসিয়ামের? অবশ্যই ম্যাগনেসিয়ামের, কারণ ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে কি, ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা বেশি, তার মানে হইতেছে প্রোটন বেশি, তার মানে কি বেশি? তোমার ধনাত্মক চার্জের সংখ্যা বেশি। তার মানে এটা ডিপেন্ড করতেছে পারমাণবিক সংখ্যার ওপর, যেটার পারমাণবিক সংখ্যা যত বেশি সেটা তত কি ধনাত্মক আধান বেশি। আচ্ছা, H2 এর বন্ধন কোণ নির্ণয় করো।
H2 এর বন্ধন কোণ হচ্ছে 104.5 কত 104.5। এখানে ভেসপার তত্ত্ব নাম শুনছো? আচ্ছা আসলে হালকা একটু বলি যে পানির ক্ষেত্রে দেখা যায়, পানির ক্ষেত্রে কি দেখা যায় 1s1 মানে হাইড্রোজেন ইলেকট্রন বিন্যাস, অক্সিজেনের জন্য ইলেকট্রন বিন্যাস, তাহলে করলে দেখতে পাবা 1s2 2s2 2p4। ঠিক আছে, অর্থাৎ যে শেষ অরবিটাল বা শেষ যে কক্ষপথ আছে সেখানে আমরা দেখতেছি যে পি উপশক্তি স্তরে ইলেকট্রন আছে 4টা, পি উপশক্তি স্তরে ইলেকট্রন আছে 4টা, কিন্তু পি উপশক্তি স্তরে ইলেকট্রন থাকতে পারে 6টা। তার মানে 2টা ইলেকট্রন কি করবে, এই তো হাইড্রোজেন এবং এখান থেকে একটা হাইড্রোজেন, অর্থাৎ 2টা হাইড্রোজেন থেকে 2টা ইলেকট্রন সে কি করবে, শেয়ার করার মাধ্যমে পানি তৈরি করবে সমযোজী বন্ধনের মাধ্যমে। কিন্তু ভাইয়া এখানে দেখা যায় কি, দেখো এখানে দেখো এটা গেল, এটা তো চলে গেল। যদি পি এর ক্ষেত্রে লক্ষ্য করো 2p4 আছে, অর্থাৎ কি এখানে হইতেছে পি 2px 2py 2pz। একটু ঠান্ডা মাথায়, পি উপশক্তি স্তরে ইলেকট্রন থাকতে পারে 6টা, কয়টা? তাহলে যদি ইলেকট্রন 6টা থাকতে পারে তাহলে এখানে প্রথমে একটা একটা করে প্রবেশ করে। আচ্ছা লিখলাম 1, লিখলাম 1 3টা ইলেকট্রন আছে কয়টা, 4টা, তার মানে এখানে আরেকটা প্রবেশ করবে, তারপরে এখানে হবে 2। তাহলে দেখো এই যে জোড়টা এটা হইতেছে মুক্ত জোড় মানে কারোর সাথে বন্ধনে নাই, আমি মুক্ত, সিঙ্গেল মানে আমি মুক্ত। ঠিক আছে, তাহলে এই যে জোড়টা সেটা হইতেছে মুক্ত জোড়, আর যে বাকি দুইটা আছে সেটা হইতেছে বন্ধন জোড়, ইলেকট্রন গঠন করবে কার সাথে, হাইড্রোজেন যে দুইটা শেয়ার করছে তার সাথে। দেন এভাবে অক্সিজেন, এটা হইতেছে মুক্ত জোড়, এটা হইতেছে ধরো একটা হাইড্রোজেন, এটা মনে করো একটা হাইড্রোজেন। ঠিক আছে, এখানে একটা কি করবে, মুক্ত জোড় আর বন্ধন জোড়, মানে অক্সিজেন একটা দিবে আর হাইড্রোজেন একটা দিবে, দিয়ে বন্ধন জোড় তৈরি করবে। আর অক্সিজেনের মাথার উপর যেটা সেটা হচ্ছে মুক্ত জোড়, অক্সিজেনের ওই দুইটা পরমাণু কারোর সাথে যুক্ত নাই। এখন ভেসপার তত্ত্ব অনুযায়ী এই ইয়াগুলো এমনভাবে এগুলোকে চাপ দেয় যেন এটার যে এটা কিন্তু 109.5 হওয়ার কথা ছিল, কিন্তু 9.5 না হয়ে ভেসপার তত্ত্ব অনুযায়ী এখানে যেহেতু মুক্ত ইলেকট্রন যেটা আছে এটা একটা চাপ প্রদান করে বা হইতেছে বিকর্ষণ প্রদান করে, যার জন্য এটা কমে কত হয় 104.5। এটা মনে রাখবা যে পানির ক্ষেত্রে 104.5, পানির ক্ষেত্রে 104.5। ওকে, তারপরে আসো ভাইয়া, তারপরে আছে ম্যাগনেসিয়াম ফসফেটের সংকেত কি, এটা মুখস্থ জিনিস, Mg3PO4 2। ঠিক আছে, ওকে। তারপরে আসি ব্রোঞ্জ কোন দুটি ধাতুর সমন্বয়ে তৈরি, ব্রোঞ্জ কোন দুটি ধাতুর সমন্বয়ে তৈরি। ব্রোঞ্জ একটা মিশ্র জিনিস, কেমন, এটা তৈরি হয় কপার এবং টিনের সমন্বয়ে। কপার অনেক সময় অ্যান্সারে থাকবে কপার, অনেক সময় থাকবে তামা, অনেক সময় থাকবে কপার, অনেক সময় থাকবে তামা। এখানে দেখো তামা সীসা অর্থাৎ হবে না, কারণ বলছি কি টিন। তামা নিকেল হবে না, কারণ কি বলছি টিন। তামা দস্তা হবে না, কারণ কি বলছি এখানে টিন থাকবে। এখন দেখো একটা স্টুডেন্ট যখন দেখবে 3টাতে একই অপশন, কোচিংগুলোতে শেখায় না যে মামা যেটাতে দেখবি সবগুলো অপশন এক টাইপের, অর্থাৎ ওইটাই অ্যান্সার হবে, এটাই মারা, যেমনি ওইটা অ্যান্সার হবে সেমনি মারা। তাহলে কি কপার না দিয়ে বাবা এটা দিছে তামা না দিয়ে দিতে পারে কপার, দেখছো একই জিনিস, ইংরেজিতে বলে কপার, বাংলাতে বলে তামা, একই জিনিস। আর হইতেছে টিন। তাহলে কপার আর টিন এই দুইটা জিনিসের সমন্বয়ে আমাদের ব্রোঞ্জ কি তৈরি করে, ব্রোঞ্জ ধাতু তৈরি হয়। আর এই ব্রোঞ্জ ধাতু দিয়ে কি করে আমরা জানছি, এগুলো দিয়ে সাধারণত অলংকার, অস্ত্র, তারপরে বিভিন্ন জিনিসপাতি তৈরি হয়। আগেকার যুগে আমাদের তো হইতেছে যে এত আধুনিক অস্ত্রপাতি ছিল না, তখন আমরা কি করতাম, আমরা শিকার করতে গেলে এই তো ব্রোঞ্জে তৈরি বিভিন্ন তীর, তলোয়ার, তারপরে হইতেছে যে কি বর্ষা, এগুলো ধনুক আমরা ইউজ করতাম। ঠিক আছে, ওকে। তারপরে আসো, তাহলে কপার ও টিন এটা হইতেছে আমাদের অ্যান্সার। তারপরে যদি দেখি কোনটির আয়নীকরণ শক্তি বেশি, কোনটির আয়নীকরণ শক্তি বেশি, এটা হবে নাইট্রোজেন। কোনটি হবে, নাইট্রোজেন। কোথা থেকে আসছে দেখো, বিএসসি 18-19 সেশন, এই কোশ্চিনটা আসছে অনুশীলনীর তোমার যে আছে এমসিকিউ আছে সেখান থেকে। অনুশীলনী পড়ার সময় পড়ছিলাম না, পড়ছি কিনা বলো তুমি আমারে, এটা পড়ছি। কি পড়ছিলাম, যে ধরো কার্বনের ইলেকট্রন বিন্যাস করো, এখানে দেখবা 1s2 2s2 2p2। ধরো ফসফরাসের ইলেকট্রন বিন্যাস করো 15, তার মানে হইতেছে 1s2 2s2 2p6 3s2 3p3। ঠিক আছে, আচ্ছা নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস করো 1s2 2s2 2p3। তারপরে অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস করো 1s2 2s2 2p4।
4, ঠিক আছে। এখন দেখো এই যে 4টে ইলেকট্রন বিন্যাস করলাম, এই 4টে ইলেকট্রন বিন্যাস করে আমরা দেখতেছি যে এই যে পি অরবিটাল, এই যে পি অরবিটাল, এটা অধপূর্ণও নাই, পূর্ণও নাই। কি বললাম? অধপূর্ণও নাই, পূর্ণও নাই। তাহলে এই দুইটা আগেই বাদ। কেন বাদ? কারণ আয়নীকরণ শক্তি সেই মৌলেরই বেশি হবে যার সর্বশেষ শক্তি স্তরে কি হবে, সর্বশেষ শক্তি স্তরে যে অরবিটাল আছে সেটা হয় পূর্ণ থাকবে না হলে অধপূর্ণ থাকবে, ঠিক আছে। হয় পূর্ণ থাকবে না হলে অধপূর্ণ থাকবে। শুধু একটা জিনিসের উপর না, আরও অনেকগুলো জিনিসের উপর ডিপেন্ড করে যে যত আমি কোথায় যাব, যত বাম থেকে যত ডানে যাব তত আমার আয়নীকরণ শক্তি বাড়বে, তত আমার আয়নীকরণ শক্তি বাড়বে। কারণ কি, তত আমার যত বাম থেকে ডানে যাব তত পরমাণুর যে আকার সেটা কমতেছে, তাদের মধ্যে আকর্ষণ কমতেছে, প্রেম ভালোবাসা কি হইতেছে, বাড়তেছে, অর্থাৎ আকার কমতেছে, কাছে আসতেছে। তো এই জিনিসগুলো ডিপেন্ড করে, বুঝছো? আচ্ছা, এখন দেখো ফসফরাস আর নাইট্রোজেনের মধ্যে কোনটা হবে? অবশ্যই নাইট্রোজেন। কারণ কি, কারণ হইতেছে নাইট্রোজেনের ক্ষেত্রে দেখো, এখানে দেখো নাইট্রোজেন, এই নাইট্রোজেনের ক্ষেত্রে 2 নাম্বার কক্ষপথে বিদ্যমান। তো 2 নাম্বার কক্ষপথ থেকে ইলেকট্রন বেশি আকর্ষণ করে প্রোটনকে, ঠিক আছে। আর ফসফরাসের ক্ষেত্রে 3 নাম্বার কক্ষপথে চলে গেছে, ফসফরাসের ক্ষেত্রে 3 নাম্বার কক্ষপথে চলে গেছে ভাই, ঠিক আছে। তো এটার আকর্ষণ বলের মান কম, আর নাইট্রোজেনের আকর্ষণ বলের মান বেশি। আকর্ষণ বলের মান বেশি মানে ভালোবাসা বেশি, যদি ভালোবাসা বেশি মানে তোমার এটা ছুটাইতে বা এখান থেকে বিচ্ছিন্ন করতে শক্তি বেশি লাগবে, সেটাই আয়নীকরণ শক্তি। ক্লিয়ার? ওকে, নেক্সট। ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হতে যে শক্তির প্রয়োজন হয় তা হচ্ছে কি ভাইয়া? আগেই বলছি, আয়নীকরণ শক্তি। পর্যায় সারণীর ডি ব্লকের মৌল সংখ্যা কতটি ভাইয়া রে? 41টি। তারপরে দেখি যে AgNa3Cl এই যৌগটিতে কি ধরনের বন্ধন বিদ্যমান? এখানে আয়নিক বন্ধন বিদ্যমান, সমযোজী বন্ধন বিদ্যমান, সন্নিবেশ বন্ধন বিদ্যমান। দেখো সমযোজী, এখান দিয়ে আয়নিক এবং এখান থেকে সন্নিবেশ। বুঝতে পারছো? পড়াইনি? 3টা বন্ধন পড়াইছি তো। কি কি পড়াইছি? যে যখন একটা ধাতু একটা অধাতুর মধ্যে যখন বন্ধন হইতেছে সেটা কি? আয়নিক বন্ধন। তো দেখো হইতেছে, হইছে। যখন বলছি যে দুইটা পরমাণু যখন ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বন্ধন গঠন করতেছে তখন সমযোজী। দেখো সমযোজী, বুঝতেছো? এই হচ্ছে আমাদের কাহিনী। তাহলে আয়নিক থাকবে, সমযোজী থাকবে এবং সন্নিবেশ। সন্নিবেশ কি? সন্নিবেশ হইতেছে যেখানে একটা পরমাণু এসে স্থান দখল করবে, কিন্তু সে কোনো কি করবে না, ইলেকট্রন দিবে না, কিন্তু সে ভাগ নিবে যে হ্যাঁ ভাই আমি তোমার বন্ধনে আছি। তো এই জিনিসটা তো করছে, তাই না? তাহলে এটা 3টা বন্ধনই বিদ্যমান, আয়নিক, সমযোজী, সন্নিবেশ। মনে থাকবে ভাইয়া? তারপরে আসো, নিচের কোনটি ঘন অ্যাসিডের মিশ্রণটি রাজম্ল? আসো দেখি কোনটা। এটা হবে 3 অণু HCl এবং নাইট্রিক অ্যাসিড। দেখো 3 অণু HCl এবং নাইট্রিক অ্যাসিড, 3 অণু HCl এবং নাইট্রিক অ্যাসিড। HNO3 নাইট্রিক অ্যাসিড প্লাস 3 অণু যদি তুমি হাইড্রোক্লোরিক অ্যাসিডের মিশ্রণ নাও, সেটা হইতেছে আমাদের ঘন অ্যাসিডের মিশ্রণ, যেটা বলে রাজ অম্ল। পর্যায় সারণীর মূল ভিত্তি কি? এটা হইতেছে ইলেকট্রন বিন্যাস। এটা অনেকবার বলছি, অনেকবার। পর্যায় সারণীর মূল ভিত্তি ইলেকট্রন বিন্যাস, কারণ ইলেকট্রন বিন্যাসের মাধ্যমেই আধুনিক যে পর্যায় সারণী আমাদের বিজ্ঞানী বোর সাহেব আমাদের এই যে পারমাণবিক যে টেবিল বা যে পর্যায় সারণী সেটা প্রদান করেন। কেমন? তাহলে এটা হইতেছে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে যিনি করেন। এর আগে কে করছিল? মেন্ডেলিভ করছিল। কি ভুল হয়েছিল সেখানে? ভুল বলতে সেখানে কিছু সীমাবদ্ধতা ছিল। ভুল হয় নাই, সীমাবদ্ধতা। সীমাবদ্ধতা কি? যে তিনি পারমাণবিক ভর অনুযায়ী মৌলগুলোকে সাজায় তিনি দেখেন যে যেটা হইতেছে পরে আসার কথা সেটা চলে আসছে আগে, যেটা আসার কথা আগে সেটা চলে যাচ্ছে পরে। হাইড্রোজেনের কোনো অবস্থান নাই, আইসোটোপ নিয়ে সমস্যা। তাহলে কি করবে? তখন পরবর্তীতে বিজ্ঞানী বোর কি করলো? এই যে পারমাণবিক সংখ্যার ভিত্তিতে কি করলো? ইলেকট্রন বিন্যাস করার মাধ্যমে এই মৌলগুলোকে বিভিন্নভাবে সাজাইলো। ক্লিয়ার? ওকে, তাহলে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে এটা করা হইলো। এখন দেখো 4s2 3d1 যোজনী শেল ইলেকট্রন বিন্যাস বিশিষ্ট মৌল সম্পর্কে কোন উক্তিটি ভুল? দেখো এখানে দুইটা জিনিস খেয়াল করো। প্রথমে আমরা এটা করি, এই যে ইলেকট্রন বিন্যাস আছে না সেটা করি 4s2 3d1 না। তার মানে আসো আমরা জানি না কোন মৌল, আমরা জানি না। প্রথমে ইলেকট্রন বিন্যাস করবো, তারপরে নির্ণয় করবো কোন মৌল। 1s2 2s2 2p6 3s2 3p6 3p6 3d1 4s2। এখন গণনা করো, 2 3 9 10 11 17 18 19 20 21। তার মানে স্ক্যান্ডিয়াম। তার মানে কি? স্ক্যান্ডিয়াম। এখন স্ক্যান্ডিয়াম এটা কি অধাতু? স্ক্যান্ডিয়াম কি অধাতু? বলো। তার মানে এটা অধাতু না। স্ক্যান্ডিয়াম অধাতু না, কারণ এটা ধাতু। কারণ কি? এটা
ধাতু, ডি ব্লকের মৌল। তাহলে দেখো মৌলটি একটা গেল, আরেকটা হচ্ছে গ্রুপ 9 এর অন্তর্ভুক্ত। এটা কি গ্রুপ 9 যাবে? এই গ্রুপ 9 যাবে। আরে ভাই আমি বলছি না তোমারে, কি বলছি, যে যখন আমরা ইলেকট্রন বিন্যাস করার পরে যখন দেখি যে শেষ অরবিটাল বা শেষ যে কক্ষপথ আছে, শেষ কক্ষপথে যে উপযুক্ত স্তরে ইলেকট্রনটা প্রবেশ করছে সে অনুযায়ী আমাদের কি নির্ণয় করব? গ্রুপ নির্ণয় করব। দেখছি ডি এ প্রবেশ করছে, ডি এর ক্ষেত্রে নিয়ম কি? ডি এর যে ইলেকট্রন সংখ্যা সেটা যোগ করব এবং এস যে উপশক্তি স্তর আছে সেটা ইলেকট্রন সংখ্যা যোগ করব, যেটা হবে সেটাই। তার মানে 2 আর 1 3, তার মানে স্ক্যান্ডিয়াম 3 নং গ্রুপে। কয় নং গ্রুপে? 3 নং। স্ক্যান্ডিয়াম 3 নং এর অন্তর্ভুক্ত। এটাও ভুল, এটাও ভুল। তার মানে নিচের কোনটি ভুল? দুইটাই ভুল। এটাও ভুল, ঠিক আছে, এটাও ভুল, এটাও ভুল। আচ্ছা ঠিক আছে, এটা আবার দেখে ভাইবো না যে মার্ক করা নাই বইলা ভাইবো না যে এটা ভুল না, এটা ভুল। আসো তোমাদের মার্ক কইরা দি, কাইটা দিছি পুরা। আসো তারপর দেখো পর্যায় সারণীতে 39 পারমাণবিক সংখ্যাযুক্ত মৌলের অবস্থান কোথায় হবে। এটাও আসছে তোমার কোথা থেকে? অনুশীলনী থেকে, আজকেই পড়েছি। দেখছো কোন ব্লকে? তুমি বলো, আমি বলবো না, তুমি বলো। 39 ইট্রিয়াম 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d10 4p6 5s দেখো 10 20 30 6 তার মানে 5p1। ঠিক আছে দেখো কোন ব্লকে ভাইয়া? তুমি বলো কোন ব্লকে? পি ব্লকের মূল্য। কারণ কি? কারণ হইতেছে দেখো ডি ব্লক, সরি একটু ভুল হয়েছে, থামো থামো থামো, এটা 4p ছিল না? আচ্ছা 4p তো দিছি, তারপরে 4d, ঠিক আছে 4d1। তো যেহেতু 4d তে প্রবেশ করছে, যেহেতু 4d তে প্রবেশ করছে সেহেতু আমাদের এটা ডি ব্লকের মূল্য। গণনা করো 2 4 6 মানে 10 12 তারপরে 18 20 30 36 37 38 39 37 38 39 কেমন? এখানে একটা বিষয় যে 4 প্লাস তোমার হইতেছে 1 2 তার মানে 6, আরেকটা আছে তোমার 5 প্লাস 1 তোমার হইতেছে 6। এটা প্রবেশ করবে এখানে, কারণ কি? কারণ হইতেছে এটার শক্তি কম। প্রথমে দিয়েছিলাম না 5p, এখানে কি দিয়েছিলাম 5p। কেন 5p হবে না? কারণ তোমাকে বুঝতে হবে কোয়ান্টাম সংখ্যা, কোয়ান্টাম সংখ্যা অনুযায়ী আহ্বান নীতি অনুযায়ী সে এখানে ইলেকট্রন প্রবেশ করবে যার শক্তি কম, যার শক্তি কম সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে তারপরে পরে যাবে। তাহলে এখানে দেখো যদি 5p এর ক্ষেত্রে লক্ষ্য করো আর তোমার 4d এর ক্ষেত্রে লক্ষ্য করো, 4d এর ক্ষেত্রে 4 এর জন্য 4 আর d এর মান 2, ঠিক আছে। s ইকুয়াল 0, p ইকুয়াল 1, d ইকুয়াল 2 আর f ইকুয়াল 3, ঠিক আছে। তাহলে যেহেতু দেখিয়েছি যে আমাদের এই উপশক্তি স্তরে d ইকুয়াল 2 তার মানে 4 ইকুয়াল 2 মানে 6, আর 5 এর ক্ষেত্রে দেখো 5 আর p এর মান কত 1 তার মানে 6। এখন কথা হচ্ছে এটাও 6 এটাও 6, তাহলে কোনটাতে যাবে? যার তোমার হইতেছে যে শক্তি স্তরের মান কম, প্রধান শক্তি স্তরের যেটা কম সেটাতে যাবে। এর জন্য কোথায় গেছে? 4d তে গেছে, ঠিক আছে। ওকে সাবধান, এরকম যেন ভুল না হয়। তাহলে ডি ব্লকের মৌল, কারণ কি শেষ যে ইলেকট্রন ছিল সেটা 4d তে প্রবেশ করছে। কেমন? ক্লিয়ার? ওকে। ডি ব্লক। গ্রাফাইটে কোন ধরনের সংকরণ বিদ্যমান? দেখো গ্রাফাইটে sp2 সংকরণ বিদ্যমান, গ্রাফাইটে sp2 সংকরণ বিদ্যমান। এই গ্রাফাইট কিন্তু ইলেকট্রন পরিবাহী, গ্রাফাইট কিন্তু ইলেকট্রন পরিবাহী। ইলেকট্রন পরিবাহী কে ভাইয়া? অর্থাৎ বিদ্যুৎ পরিবহন করে কে? গ্রাফাইট। এখন এখানে sp2 বুঝছো, এখানে একটা কার্বন 3টা কার্বনের সাথে যুক্ত থাকে। মনে করো কার্বন, 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 এটা আবার যুক্ত থাকতেছে, এটা কার্বন, মনে করো এটা একটা কার্বন, এটা একটা কার্বন, এটা আবার যুক্ত থাকবে, এটা যুক্ত থাকবে কার্বনের সাথে, এটা আবার যুক্ত থাকবে কার্বন, এটা আবার কার্বনের সাথে যুক্ত থাকবে, এটা আবার কার্বনের সাথে যুক্ত থাকবে। দেখো একটা কার্বন, একটা হাত দুইটা হাত তিনটা হাত, একটা হাত দুইটা হাত তিনটা হাত, এটার জন্য একটা দুইটা তিনটা, এটার জন্য একটা দুইটা তিনটা, প্রত্যেকটা কার্বন 3টা করে কার্বনের সাথে যুক্ত থাকতেছে, কিন্তু কার্বনের যোজনী কত? 4। তার মানে একটা ইলেকট্রন ফাঁকা থাকতেছে, একটা হাত ফাঁকা থাকতেছে, ওইটা দ্বারাই সে বিদ্যুৎ পরিবহন করবে, আর এর জন্য সেটা sp2। কয়টার সাথে যুক্ত থাকতেছে? sp2, তার মানে 2 1 3, ঠিক আছে। 3টার সাথে যুক্ত থাকতেছে sp2। এটা হইতেছে গ্রাফাইটের বিন্যাস। গ্রাফাইট এভাবে একটা স্তরের উপর স্তর এভাবে গঠন করে তৈরি করে। আর তোমার যদি কি হীরা বা ডায়মন্ডের কথা বলা হয়, ওইটা কিন্তু আবার ভিন্ন।
ওইটা আবার sp3 সংকরণ। sp3 সংকরণ হবে হীরা, কি বললাম ভাইয়া, হীরা বা ডায়মন্ড, যেটা সবচেয়ে দামি এবং সবচেয়ে শক্ত, ঠিক আছে, সবচেয়ে শক্ত ধাতু। কেমন? গ্লোবাল লবণ, সোডিয়াম সালফেট 10 অণু পানি, বুঝছো? ওকে, তারপরে আসো তুতের সংকেত, কপার সালফেট 5 অণু পানি। তারপরে আসো, এগুলো মুখস্থ জিনিস, বোঝানোর কিছু নাই। তারপরে দেখো প্লাস্টার অফ প্যারিস, প্লাস্টার অফ প্যারিস হচ্ছে ক্যালসিয়াম সালফেট 2 অণু পানি, ঠিক আছে। আচ্ছা, তারপরে আসছে ম্যাগনেটাইট, এটা প্রথমটা হবে Fe3 Fe2 Fe3O4। তারপরে হাইড্রোজোয়িক অ্যাসিড HN3 হাইড্রোজোয়িক অ্যাসিড। তারপরে কোরান্ডাম Al2O3, সেগুলো সব মুখস্থ জিনিস, তোমার এখানে আমার বোঝানোর কিছু নাই। তারপরে আসো ডায়মন্ড। এখন ভাইয়া ডায়মন্ডের ক্ষেত্রে দেখো, ডায়মন্ডের ক্ষেত্রে একটা কার্বন 4টা কার্বনের সাথে যুক্ত থাকবে। কয়টা ভাইয়া? 4টা। প্রত্যেকটা কার্বন 4টা কার্বনের সাথে আমার যুক্ত থাকবে, অর্থাৎ যোজনী কত ভাইয়া? 4। 4টা যোজনী 4টা ফিল আপ করতেছে, তার মানে হাত বাকি নাই, তার মানে কোনো ইলেকট্রন ফাঁকা নাই। যখন কোনো ইলেকট্রন ফাঁকা থাকবে না, তখন আমার কোনো বিদ্যুৎ পরিবহন হবে না, কারণ বিদ্যুৎ পরিবহন হইতেছে আমার ইলেকট্রনের প্রবাহ। আর যখন বিদ্যুৎ পরিবহন হবে না, তার মানে কি হবে না? তোমার হাতও ফাঁকা নাই, সেজন্য বিদ্যুৎ পরিবহন হইতেছে না। এই গঠনটাই দেখা যায় ডায়মন্ডে, এবং এটা খুবই শক্তিশালী বন্ধন, খুবই শক্তিশালী। এর জন্য এটা দ্বারা কাঁচও কেটে ফেলা যায়, ঠিক আছে, হীরা দিয়ে কাঁচ কাটা হয়, ঠিক আছে। ওকে, আর এটা হইতেছে sp3 সংকরণ। কেমন? তারপরে আসো দেখি ভাইয়া আমাদের কি আছে, নিচের কোন যৌগটি সমতলীয় নয়? NH3 হবে সমতলীয় নয়, কারণ কি? সমতলীয় দিয়ে দেখো H এখান থেকে একটা মুক্ত জোড়, আর এগুলো হইতেছে বন্ধন জোড়, ঠিক আছে, অর্থাৎ সমতলে অবস্থান করে না। আচ্ছা, আয়নিক যৌগ পানিতে দ্রবীভূত হবে কি না তা নিম্নের কোনটির উপর নির্ভর করে? দুইটাই, ল্যাটিস এবং হাইড্রেশন এনথালপি দুইটাই। পর্যায় সারণীর বাম থেকে ডানে গেলে ইলেকট্রন আসক্তি কি হয়? বাড়ে। পর্যায় সারণীর বাম থেকে যত ডানে যাবা ইলেকট্রন আসক্তি বাড়বে, কারণ কি? কারণ যত তুমি ডান দিকে যাইতেছো, তোমার ধাতুর বাড়তেছে না অধাতু বাড়তেছে? অধাতুর পরিমাণ বাড়তেছে, কারণ যত বামে যাচ্ছ ইলেকট্রন সংখ্যা কিন্তু বাড়তে আছে, প্রোটন সংখ্যা বাড়তে আছে, কিন্তু তোমার তো মানে যে শক্তিস্তর সেটা তো বাড়ে নাই। শক্তিস্তর বাড়ছে? বাড়ে নাই। যখন শক্তিস্তর বাড়বে না কিন্তু ইলেকট্রন সংখ্যা প্রোটন সংখ্যা বাড়তে আছে, তখন ইলেকট্রনের পরমাণুর পরিমাণ ছোট হইতেছে। আর শেষ পর্যায়ে দেখবা যে মৌলগুলো প্রথমে লাস্ট অর্থাৎ 17 নম্বর গ্রুপে যে দেখবা সবগুলো অধাতু হয়ে গেছে। কারণ কি? সবগুলোই চাই আমার ইলেকট্রন দাও, আমার ইলেকট্রন দাও, আমার ইলেকট্রন ঘাটতি, ঠিক আছে। এই অবস্থায় কি করে? তখন অধাতুগুলো ইলেকট্রন চায়, অর্থাৎ ইলেকট্রন আসক্তির পরিমাণ বাড়ে, যে আমারে দাও, আমার লাগবে, বুঝছো? কপারের সাথে অন্য কোন ধাতুকে গলিয়ে ব্রোঞ্জ তৈরি করা হয়? ভাই টিন, টিনকে ব্যবহার করা হয়। তারপরে দেখি প্রকৃতিতে সবচেয়ে শক্ত পদার্থ কোনটি? বলো, আমি বলবো না, তুমি বলো কোনটা, দাগাবো না, তুমি বলো যে কোনটা হবে। এখন প্রকৃতিতে সবচেয়ে শক্ত পদার্থ কোনটি? তোমরা বললাম না আমি একটু আগে, হীরা দেখাইলাম না? প্রকৃতিতে সবচেয়ে শক্ত পদার্থ এটা কোথায় আসছিল? বিএসসি ইন হেলথ টেক 19-20, ঠিক আছে। আচ্ছা, মুদ্রা ধাতু কোনটি? এটা হইতেছে তোমার কপার। কপার যেটা আছে এর মুদ্রা ধাতু হিসেবে কয়েকটাকে বলা হয় কপার, সিলভার, গোল্ড। ইউতে বুঝে অরাম, এজিতে সিলভার, সিউতে কপার। এই যে কপার, সিলভার, গোল্ড এগুলোকে সাধারণত মুদ্রা ধাতু বলা হয়, কারণ এগুলো দিয়ে মুদ্রা তৈরি করা হয়। প্রাচীন যুগে পড়ছো না যে স্বর্ণের মুদ্রা এইগুলো। আচ্ছা, ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড এটা হচ্ছে CaO। কারণ কি? ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে দেখবা যে আশা করি 1s2 2s2 2p6 3s2 3p6 4s2, অর্থাৎ শেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে দুইটা। এখন এই দুইটা ইলেকট্রন ছেড়ে দিলে, এই দুইটা ইলেকট্রন যদি ছেড়ে দেয় তাহলে সে হবে ক্যালসিয়াম 2+। কি হবে ভাইয়া? ক্যালসিয়াম 2+। এটা করলে তার কি হবে? লাস্ট যে শক্তি স্তর সেখানে 8টি ইলেকট্রন বিদ্যমান থাকতেছে, সে বেশি স্থিতিশীল থাকতেছে, ঠিক আছে। অপরদিকে অক্সিজেনের ক্ষেত্রে লক্ষ্য করো, অক্সিজেন কি করতেছে? 1s2 2s2 2p6 2p4। তাহলে এখানে দেখো অক্সিজেনের পারমাণবিক সংখ্যা যেহেতু 8, তাহলে ক্যালসিয়াম কিন্তু ছেড়ে দিচ্ছে, অক্সিজেন কি করতেছে? গ্রহণ করতেছে, এভাবে ক্যালসিয়াম অক্সাইড তৈরি হইতেছে। জিনিস বুঝতে পারছো? ওকে, তারপরে দেখো, তারপরে দুটি পরমাণুর মধ্যে সমসংখ্যক ইলেকট্রন শেয়ার করে যে বন্ধন তৈরি হয়, দুটি পরমাণুর মধ্যে সমসংখ্যক ইলেকট্রন শেয়ার করে যে বন্ধন তৈরি হয় সেটা হচ্ছে আমাদের সমযোজী বন্ধন, ঠিক আছে। কারণ দুইটা অধাতু, এটা অধাতু, ওইটা অধাতু। এই অধাতুদের মধ্যে
কেউ তো এমন না যে আমি ইলেকট্রন দান করলাম তুমি ইলেকট্রন গ্রহণ করলা, এটা তো ধাতু অধাতু পাইলা না ভাই, দুইটা অধাতু। সবারই কি দরকার? ইলেকট্রন দরকার। এই দুনিয়ায় সবারই যেমন টাকা পয়সা দরকার, অধাতুগুলোর সবারই কি দরকার? ইলেকট্রন দরকার। তাই তারা কি করে সমযোজী বন্ধন করে কিসের মাধ্যমে? ইলেকট্রন শেয়ারের মাধ্যমে। ইলেকট্রন শেয়ারের মাধ্যমে। নিচের কোনটি সুপার অক্সাইড? নিচের কোনটি সুপার অক্সাইড? K2 পাইছি, কারণ কি মাইনাস হাফ হিসেবে কাজ করে। পটাশিয়াম দেখছো না, পটাশিয়ামের জারণ মান কত? +1, কিন্তু এটা কি এখানে কি করতেছে দেখছো? আচ্ছা, কুইক লাইমের সংকেত কোনটি? কুইক লাইমের সংকেত ক্যালসিয়াম অক্সাইড। কুইক লাইমের সংকেত হইতেছে ক্যালসিয়াম অক্সাইড। নিচের কোন মৌলটি স্থায়ী আইসোটোন আছে? এটা আইসোটোন সোডিয়ামের আছে। এবং ন্যাপথলিন বিশোধনের কোন প্রক্রিয়া? এখানে দেখো ঊর্ধ্বপাতন। ঊর্ধ্বপাতন কেন? কারণ তুমি ন্যাপথলিনকে তাপ দিবা, ভালো করে বুঝো, ন্যাপথলিন একটা পদার্থ, এটা এখন তাপ দিলাম, তাপ দেওয়ার সাথে সাথে দেখতেছো এইটা গলে তরল হওয়া বাদ দিয়ে উড়ে গেছে, বাষ্পে উড়ে গেছে, বুঝছো? আবার বাষ্পটা ঠান্ডা করছো, তরল হওয়া বাদে আবার দেখছো শক্ত হয়ে গেছে, কঠিন পদার্থ হয়ে গেছে। এই যে কাহিনী মামা, সেটাই হইতেছে আমাদের ঊর্ধ্বপাতন, বুঝছো ভাইয়া? যে সমস্ত পরমাণুর ভর সংখ্যা এবং পারমাণবিক ওজন একই কিন্তু পারমাণবিক সংখ্যা ভিন্ন তাদেরকে কি বলে? ছোট কালের পড়া আইসোবার। কারণ কি? ভর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যা। এখান থেকে একটা জিনিস জেনে রাখো, ভর সংখ্যা, পারমাণবিক ওজন, নিউক্লিয়ন সংখ্যা, প্রোটন নিউটনের যোগফল সবকিছু একই জিনিস, বুঝছো? তাহলে দেখো ভর সংখ্যা মানে কি? প্রোটন নিউটনের যোগফল। প্রোটন নিউটনের যোগফল মানে ভর সংখ্যা, মানে পারমাণবিক ভর সংখ্যা, মানে ওজন মানে কি? নিউক্লিয়ন সংখ্যা। তো এই জিনিসগুলো যখন একটি পরমাণুতে একই থাকবে কিন্তু তাদের যখন আমরা দেখতেছি পারমাণবিক সংখ্যা ভিন্ন হয়ে যাচ্ছে, ভাই তখন কি? আইসোবার। কি ভাইয়া? আইসোবার। মনে রাখবা ভর অভর এই র দিয়ে মনে রাখবা আইসোবার। আইসোটোপ যখন হবে তখন মনে রাখবা প্রোটন সংখ্যা সমান, মানে পারমাণবিক সংখ্যা সমান। আইসোটোন মনে রাখবা নিউটন সংখ্যা সমান। নিউটন নামের শেষে দন্ত ন, এখানে আছে দন্ত ন। আইসোটোপে প্রোটন সংখ্যা সমান, অর্থাৎ পারমাণবিক সংখ্যা সমান। নামের শেষে নামের প্রথমে প, এখানে মনে রাখবা প, ঠিক আছে? এর শেষ মনে রাখার দরকার নাই। তারপরে ভর কি হবে? র, এখানে আছে আইসোটোপের র। কেমন? ওকে। শনাক্তকরণে কোনটি ব্যবহৃত হয়? NH4 CO4 MRI এর অর্থ কি? এমআরআই হইতেছে, এই জিনিসটা একটু বলি। এমআরআই মানে হইতেছে ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং। এমআরআই মানে ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং। আমাদের শরীরে 70% পানি, ঠিক আছে? এখন এই পানি থেকে শরীরের ভিতরে প্রচুর পরিমাণ হাইড্রোজেন প্লাস আছে না নাই ভাই? অনেক পরিমাণ হাইড্রোজেন কি আছে? প্লাস বা হাইড্রোজেন আয়ন আছে। তো এমআরআই যন্ত্রের মাধ্যমে একটা চৌম্বকীয় একটা শক্তি প্রদান করা হয়, যার মাধ্যমে এগুলো একটা সিরিয়াল হয়ে বা সজ্জিত হয়ে যায়, ঠিক আছে? হাইড্রোজেন প্লাস যতগুলো আছে। তারপরে কি হয়? আরেকটা রে প্রদান করা হয়। তো যখন ওই শক্তিটা প্রদান করা হয় তখন এই যে সজ্জিত আকারে হাইড্রোজেন ছিল সেটা কিছু পরিমাণ সরে যায়, তার স্থান থেকে কিছু পরিমাণ সরে যায়। ধরো আমি হাইড্রোজেন প্লাস দাঁড়ায় আছি, এখন এমআরআই রে প্রদান করলো, একটা চৌম্বকীয় শক্তি প্রদান করলো, আমি একটু সরে গেলাম, এখন শক্তিটা ছেড়ে দিল, তখন আমি শক্তি বিকিরণ করে আবার আগের জায়গায় আসলাম। তো এই যে শক্তি বিকিরণ করলাম, এই শক্তিটা কম্পিউটার গ্রহণ করে। এমআরআই মেশিন থেকে কম্পিউটার মেশিন গ্রহণ করে, তারপরে সেগুলোকে বিশ্লেষণ করে ছবি তৈরি করে, তারপরে আমরা সেই ছবি সুন্দরভাবে দেখতে পাই, ঠিক আছে? আচ্ছা, এখানে এক নিউক্লিয়াস বিশিষ্ট বা হাইড্রোজেন, শুধুমাত্র হাইড্রোজেন বা যার ক্ষেত্রে দেখা যায় যে একটা প্রোটন আছে, বুঝছো? যার ক্ষেত্রে দেখা যায় একটা প্রোটন আছে, এমন ধরনের জিনিস এখানে ব্যবহার করা হয়। ওকে, তাহলে এটা বুঝলাম যে এটা হবে হাইড্রোজেন দিয়ে করা হয়, এবং এটার সাহায্যে আমরা কি করতে পারি? মস্তিষ্কে যদি টিউমার হয় জানতে পারি, ধরো কোনো অংশ ভেঙে গেছে এক্সরের মাধ্যমে জানতে পারি, আবার কোনো অংশে ধরো শরীরের ভিতরে কোনো অঙ্গ বা তন্ত্র মারাত্মক সিভিয়ার ইনজুরি হয়েছে বা বোঝা যাচ্ছে না বাইরে থেকে, তখন আমরা এমআরআই করবো, তাহলে সুস্পষ্ট একটা ধারণা পাবো। কারণ কি? হাড়ের মধ্যে, ভালো করে বুঝো, হাড়ের মধ্যে পানির পরিমাণ আর তোমার পেটের মধ্যে পানির পরিমাণ বা একটা মাসেলের মধ্যে পানির পরিমাণ কি এক না? তাহলে যখন এই পানির পরিমাণের ভিন্নতা দেখা যাচ্ছে, অর্থাৎ হাইড্রোজেন আয়নের ভিন্নতা, যখন হাইড্রোজেন আয়নের ভিন্নতা তখন সরে যাওয়ার আয়নের ভিন্নতা, সরে যাওয়া আয়নের পরিমাণ কম অথবা বেশি, যখন সরে যাওয়া আয়নের পরিমাণ কম অথবা বেশি, তখন আবার যখন পূর্বের অবস্থায় আসবে তখন যে শক্তি বিকিরণ করতেছে তার যে পরিমাণ সেটা কম বা বেশি,
সেজন্য হাড়ের ক্ষেত্রে একরকম ছবি আসে, তোমার পেশির ক্ষেত্রে একরকম ছবি আসে, অন্যান্য অঙ্গের ক্ষেত্রে একরকম ছবি আসে, যার মাধ্যমে আমরা আলাদা আলাদা করে চিনতে ও বুঝতে পারি। ক্লিয়ার ভাইয়া? ওকে। আচ্ছা, এটা হইতেছে ম্যাগনেটিক ইমেজিং। আচ্ছা, এখন দেখো এই যে কোশ্চেনগুলো ছিল 35টা, চিন্তা করছো তোমার একটা অধ্যায় থেকে বিগত সালে কোশ্চেন আসে 35টা। অধ্যায়টা কত গুরুত্বপূর্ণ আমারে বল তুই? অনেক গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। সুন্দর করে পড়বা প্রত্যেকটা জিনিস, বই পড়বা, তারপরে তোমার ইয়ার শেষে যে এমসিকিউগুলো আছে সেগুলো সুন্দর করে সলভ করবা। আমি কিন্তু সলভ করে দিচ্ছি, ওই সলভগুলো দেখবা, যদি একবার বুঝতে না পারো আবার দেখবা, তাও যদি বুঝতে না পারো তাহলে আমাকে যোগাযোগ করবা, সলভ করে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো যে এমআরআই ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং এটা কিন্তু শেষ। এখন আমাদের আর কয়েকটা জিনিস বাকি ছিল। গত স্লাইডে আমাদের একটা জিনিস শুধু একটু বাকি ছিল, একটা স্লাইড একটু দেখবো, আসো যে রিভিউ করি গত ক্লাসটার যে স্লাইডটা একটু বাকি ছিল সেটা একটু দেখার চেষ্টা করব। দেখি কি অবস্থা এটার। আসো আসো আসো, আরো নিচে আসতে হবে আমাদের, আর উপরে যাইতে হবে, কারণ আমরা চাচ্ছি বইয়ের এমসিকিউ এর লাস্ট একটা। এটা কিন্তু পড়াইছি, এটা পড়াইছি, দেখছো দাগ দেওয়া আছে, এটা পড়াইছি, এটা পড়াইছি, এটা পড়াইছি, এগুলো কিন্তু সব পড়াইছি। ঠিক আছে, সুন্দর করে কিন্তু ধরে ধরে পড়াইছি তোমাদের যে কোনটা কি কেন হয়। এখন লাস্ট যেটা বাকি আছে সেটা নিয়ে একটু কথা বলে আজকের এই ভিডিওটা শেষ করে দিব। ঠিক আছে? ওকে, এখন আসো দেখি যে কোন অক্সাইডটি অম্লধর্মী? সিলিকন ডাইঅক্সাইড। কোন অক্সাইডটি অম্লধর্মী? সিলিকন ডাইঅক্সাইড। কারণ কি? সিলিকন ডাইঅক্সাইড ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ তৈরি করে। সিলিকন ডাইঅক্সাইড ক্ষারের সাথে বিক্রিয়া করে কি তৈরি করতেছে ভাই? লবণ তৈরি করতেছে। কখন লবণ তৈরি করবে একটা যৌগ? যখন সেটা অ্যাসিড আর ক্ষার হবে। তো যদি ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ তৈরি করে তার মানে সেটা অ্যাসিড, তাই তো? তাই না? যদি ক্ষারের সাথে বিক্রিয়া করে তোমার আমার লবণ তৈরি করে তাহলে এটা অ্যাসিড। এর জন্য এটা হচ্ছে অ্যাসিড বা অম্লধর্মী। এর জন্য সিলিকন ডাইঅক্সাইড অম্লধর্মী। যে কোন ডাইঅক্সাইডটি সবচেয়ে বেশি অম্লধর্মী? Cl2O7। কারণ কি? এখানে যে জারণ মান দেখো, যেটা জারণ মান সবচেয়ে বেশি সেটা সবচেয়ে বেশি অম্লধর্মী, যেটা জারণ মান সবচেয়ে বেশি সেটা সবচেয়ে বেশি অম্লধর্মী। দেখো এটা জারণ মান নির্ণয় করো, এবার +7। চিন্তা করছো ক্লোরিনকে কি পরিমাণ বাসটা দিলে সেটা হয়তো সে 60 ইলেকট্রন ছাইড়া দেয়, কি পরিমাণ শক্তি প্রয়োগ করলে 60 ইলেকট্রন ছাইড়া দেয়, যেখানে আমার 1 ইলেকট্রন গ্রহণ করার কথা, যে ক্লোরিন মাইনাস হওয়ার কথা, ওই ব্যাটা সেখানে ছাইড়া দিছে। চিন্তা করছো? তো এই ধরনের অবস্থা, তাহলে এটা সবচেয়ে বেশি অম্লধর্মী। আচ্ছা, নিচে কোনটি? সুপার অক্সাইড রয়েছে পটাশিয়াম হাইড্রোক্সাইড। কোন অক্সাইডটি সবচেয়ে বেশি অম্লধর্মী? এটা তো ওখানেই পড়লাম, Cl2O7। কোন অক্সাইডটি উভধর্মী? Al2 বা অ্যালুমিনিয়াম অক্সাইড, এটা আছে। আবার উভধর্মী বেরিলিয়াম অক্সাইড। কারণ কি? কারণ এটা হইতেছে ক্ষার হিসেবে কাজ করে, অ্যাসিড হিসেবে কাজ করে, এর জন্য এটা হচ্ছে উভধর্মী অক্সাইড। এটা কি? উভধর্মী অক্সাইড। সালফার অক্সাইড কি অণুর কেন্দ্রীয় পরমাণুর সংকরণ অবস্থা কোনটি? সালফার অক্সাইড অণুর কেন্দ্রীয় পরমাণুর সংকরণ অবস্থা হইতেছে sp2। কারণ কি? কারণ এখানে একটা সূত্র ছিল। সূত্র কি? সূত্র ছিল যে হাফ ইন্টু, দেখা যায় না রে ভাই, হলুদ কালি না, হাফ ইন্টু কেন্দ্রীয় পরমাণুর যে যোজ্যতা, কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা প্লাস একযোজী ইলেকট্রন সংখ্যা। কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা মানে এখানে দেখো অক্সিজেন যদি ধরি তাহলে অক্সিজেনের যদি ইলেকট্রন বিন্যাস করো 1s2 2s2 2p কত 4। তার মানে কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা মানে শেষ অরবিটালে যতটা ইলেকট্রন আছে সেটাই, শেষ অরবিটালে যতটা ইলেকট্রন আছে কয়টা আছে? 4 2 6টা। তার মানে এখানে 6 প্লাস এখানে দেখতেছি একযোজী কত? একটা আছে। তার কয়টা আছে? এখানে আছে 2টা। তার মানে তোমার 4, এখানে দেখো এখানে আছে 3টা, তার মানে এখানে থাকবে 2টা আর এখানে থাকবে 2টা। তারপরে থামো, সূত্রটা এখানে আছে, একটা জিনিস হয়তো ভুল হয়েছে সেজন্য এটা হয়েছে। এক কথায় কেন্দ্রীয় পরমাণুর যে যোজ্যতা এবং একযোজী ইলেকট্রনের সংখ্যা সেটা যোগ করে যদি 2 দ্বারা ভাগ করো তাহলে যেটা পাবা সেটাই তোমার হইতেছে সংকরণ। যেমন sp2 হইতে পারে, sp3 হইতে পারে, বুঝছো? এই টপিকটা আমি ডিটেলসে আলোচনা করে দিচ্ছি। এই যে NH3 আয়নে কেন্দ্রীয় পরমাণুর সংকরণ কিরূপ? sp3 হবে, কারণ নাইট্রোজেন 1s2 2s2 2p3, কারণ নাইট্রোজেন হইতেছে 7,
যদি 7 হয় তাহলে দেখো 7 যদি হয় তাহলে 3 4 5 5 আর হইতেছে 4 9 9 মাইনাস 1 8 8কে যদি 2 দ্বারা ভাগ করো তাহলে হইতেছে 4। এবার দেখো ঠান্ডা মাথায় সূত্র হইতেছে হাফ ইন্টু এই যে কেন্দ্রীয় পরমাণু এটা জারণ মান বা যোজ্যতা। লাস্ট শক্তি স্তরে জয়টা ইলেকট্রন থাকবে, শেষ কক্ষপথে জয়টা ইলেকট্রন থাকবে সেটার সংখ্যা। এটা হচ্ছে ভি দ্বারা প্রকাশ করা হয়, কি দ্বারা? ভি দ্বারা। শেষ কক্ষপথে জয়টা ইলেকট্রন থাকতেছে তার সংখ্যা। দেখো এই যে নাইট্রোজেন যার পারমাণবিক সংখ্যা 7, এটা শেষ কক্ষপথে 2s2 2p3, অর্থাৎ 1s2 2s2 2p3। এই যে শেষ কক্ষপথে ইলেকট্রন আছে কয়টা? 5টা। ইলেকট্রন কয়টা আছে? 5টা। এখন হাইড্রোজেনের সংখ্যা আছে কত? 4টা। তার মানে এখানে দিলাম 5 কারণ এটার শেষ কক্ষপথে ইলেকট্রন আছে 5টা। হাইড্রোজেন দিলাম 4 কারণ একযোজি ইলেকট্রন সংখ্যা 4টা। এখন এখান থেকে 1 মাইনাস করব কারণ কি? NH4+। যদি ক্যাটায়ন থাকে তাহলে যতটা ক্যাটায়ন ততটা মাইনাস করব, আর যদি অ্যানায়ন থাকে তাহলে ততটা যোগ করব। এটাই হইতেছে আমাদের সূত্র। তাহলে যেহেতু অ্যানায়ন নাই সেহেতু অ্যানায়ন লিখতেছি না, শুধু যেহেতু ক্যাটায়ন আছে ক্যাটায়ন মাইনাস করলাম। এখন দেখো হাফ, এখন 5 4 9, 9 থেকে একবার দিলে 8, তার মানে এখানে যদি 8 দেয় তাহলে 8/2 মানে হইতেছে 4। এই 4 মানেই এই তো sp3। কারণ কি? এখানে দেখো পি কয়টা? 3টা, এস কয়টা? একটা। 3 আর কে 1 + 3 কত ভাইয়া? 4। এভাবে মনে রাখবা, ঠিক আছে? তার মানে NH4+ কত হবে? sp3। NH4+ হবে sp3 আর SO2 যেটা আছে সেটা হবে কোনটা ভাইয়া? sp2। ওকে, ক্লিয়ার? ওকে, এখন দেখো জাস্ট একটু রিভিউ করে দেই এই ক্লাসে কি এই স্লাইডে কি কি করানো হয়েছে। এখান থেকে যদি একটু দেখো তাহলে বুঝতে পারবা। স্পষ্ট দেখা যাচ্ছে? ওকে, সুন্দর। এখন দেখো কেমিস্ট্রি ফার্স্ট পার্ট, এখানে অধ্যায়ে ছিলাম। অধ্যায়ে থাকার পরে তোমাদের দেখাইছিলাম, এগুলো নিয়ে আলোচনা হবে বলছিলাম। তারপরে পর্যায় সারণী দেখাইছিলাম, এস ব্লক, পি ব্লক, ডি ব্লক, এগুলো সব দেখাইছি, ঠিক আছে? এগুলো বুঝতে পারছো? এস ব্লক, পি ব্লক, ডি ব্লক কয়টা থাকে এগুলো নির্ণয় করে দেখাইছি। এস ব্লকে থাকে কয়টা? 14টা, পি ব্লকে 36টা, ডি ব্লকে 41টা, এ ব্লকে 27টা, সব মূল্য 118টা মৌল। আর কিভাবে ইলেকট্রন বিন্যাস হতে পর্যায় সারণীতে অবস্থা নির্ণয় করবো দেখাইছি, কোনটা এস ব্লক কোনটা পি ব্লক এগুলো দেখাইছি, এগুলো সবগুলো দেখাইছি। তো ক্লাসটা একটু সুন্দর মতো কইরো, তাহলে আশা করি সব কিছু ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তাও যদি কোনো সমস্যা থাকে ভাইকে একটু জানিও, কেমন? এগুলো কিন্তু তোমাদের দেখাই দিছি যে কি কি কোশ্চেন আমাদের এখান থেকে আসছে। এটার মাধ্যমেই তোমাদের এই তো 3 নাম্বার চ্যাপ্টার শেষ হলো। এখন এই চ্যাপ্টারগুলো শেষ করার পরে, চ্যাপ্টারগুলো শেষ যখন হয়ে যাবে তখন আমরা যাব বই নিয়ে তোমাদেরকে দেখাই দিব। এখানে বইয়ের একটা থাকবে, পিডিএফ থাকবে, দাগায় দাগায় দেখাই দিব ভাই এই জিনিসগুলো পড়তে হবে, এই জিনিসগুলো পড়তে হবে না। এখন তোমরা প্রথম থেকেই ভালো করে পড়াশুনো করো, সময় কিন্তু আরও কিছু আছে হাতে। এখনও যে সময়টা আছে এখন থেকেও যদি ভালো করে পড়ো, নার্সিং অ্যাডমিশন টেস্টে অনেক ভালো একটা পজিশন করা সম্ভব। সরকারি নার্সিং কলেজ, টপ সরকারি নার্সিং কলেজে চান্স পাওয়া সম্ভব। ঢাকা নার্সিং কলেজের মতো কলেজে চান্স পাওয়া সম্ভব, এখনও সম্ভব, কিন্তু পরিশ্রমটা করো, সুন্দর মতো গুছিয়ে নাও পড়াগুলো। যেই ক্লাসগুলো দেখতেছো সুন্দর করে নোট করে ফেলো। নোট করতে সমস্যা হলে বইয়ে যেগুলো পড়তেছো বইয়ে দাগায় ফেলো, ঠিক আছে? বই দাগাইতে কৃপণতা করবো না, বই কিনতে হবে, দাগাইতে হবে, পড়তে হবে, এটার জন্যই বই গুছিয়ে রাখার জন্য না, ঠিক আছে? আর সময় ম্যানেজমেন্ট বা টাইম ম্যানেজমেন্ট এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। ফেসবুকে, ইউটিউবে, অনলাইনে খুব কম সময় দাও, তাহলে কোথায় সময় দিবা? ক্লাসে। ক্লাস যেখান থেকে করো, ইউটিউব থেকে করতে পারো, ওয়েবসাইট থেকে, যেখানে করো সমস্যা নেই, কিন্তু সময় যেন অপচয় না হয়, সময় যেন অপচয় না হয়। দরকার হলে 2x স্পিডে দেখো। আমি এমনিতে একটু দ্রুত পড়াই বা আমার কথা বলার স্টাইল একটু দ্রুত, সেজন্য তুমি 1 বা 1.5-এ দেখতে পারো, অন্য ক্লাস 2-এও দেখতে পারো, ঠিক আছে? মানে দ্রুত যদি শেষ করতে চাও, তুমি এক কথায় নিজে বুঝতে হবে। আমি যদি ক্লাসটা করে বুঝতে পারি তাহলে আমি যদি 3x-এও দেখি, কার কি? আমার বুঝতে পারা নিয়ে কথা, তাই না? ওকে, ক্লাসটা দ্রুত শেষ করো, সুন্দর করে পড়াশোনাগুলো গুছাও, তারপরে অধ্যায়গুলো আস্তে আস্তে শেষ করো আর পরীক্ষা দাও। কীভাবে পরীক্ষা দিবা? ছোটো ছোটো পরীক্ষা আছে না, এই পরীক্ষাগুলো অংশগ্রহণ করবা, ঠিক আছে? এভাবে পড়তে থাকো, ভালো কিছু হবে ইনশাল্লাহ। সামনের দিন আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করব। তোমরা এই চ্যাপ্টার পড়ানোতে বুঝে গেছো আশা করি যে কিভাবে পড়ানো হচ্ছে। প্রথমত আমরা বেসিক আলোচনা করছি, তারপরে অধ্যায়ের যে এমসিকিউ সেগুলো, তারপরে যে কোশ্চিনগুলো তোমার বিগত সালে এসেছে সেগুলো, তারপরে বই যেগুলো আছে পিডিএফ সেগুলো। আর কি বাকি থাকে ভাই? আরও যদি কিছু বাকি থাকে, যদি পেতে চাও বলো, তাও দিব, সব দিব, কিন্তু পড়াশোনাটা করো ভাই, এটাই চাই, আর কিচ্ছু চাই না।
একটু নিয়মিত সুন্দরভাবে পড়াশোনাটা করো, এটাই চাই। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকো, আমার জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ হাফেজ।